অন্য সবার মতোই আমিও মিছিলে আসতাম, আন্দোলনে যোগ দিয়েছি হলের অন্যান্য মেয়েদের সাথে। এরপরে যখন আমাদের সমন্বয়ক কমিটি ঘোষণা হবে তখন আমরা আসলে এটা অর্গানিক্যালি আমাদের হলে কি হয়েছিল যে কয়েকজন লিডার উঠে এসেছিল যারা প্রতিদিন মেয়েদেরকে সংগঠিত করতো, মেয়েদেরকে মিছিল নিয়ে যেত। আমরা লোহার বাটিতে ঘন্টি বাজিয়ে মেয়েদেরকে ডাকতাম, যেহেতু প্রশাসন আমাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করেনি তখন। তো ওই সময় আমাদের কাজ করতে করতে ৩-৪ জন মেয়ে দেখা যাচ্ছে আমরা এই প্রতিদিন মেয়েদের ডাকছি, তারাও এসে আমাদের সাথে মিটিং করছে, আমরা সবাই একসাথে বসছি। তো অর্গানিক্যালি ওখানে আমার মনে হয়েছিল যে না, আমি বোধহয় আমার হলটাকে কোনো অংশে লিড দেওয়া স্টার্ট করেছি। তো তখন সেন্ট্রালি যখন আমাদের সমন্বয় কমিটি ঘোষণা হবে তখন আমাদের সাথে যোগাযোগ করা হয় আমাদের হল থেকে যাতে আমরা একটা লিস্ট দেই। তো ওই মুহূর্তে আমাদের লিডার ছিল অনেকে যারা সম্মুখ সারিতে গিয়ে মিছিল করত এবং আন্দোলনটাকে বেগবান করার পেছনে তাদের অনেক অবদান রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে তারা আসলে সমন্বয় কমিটিতে যোগ হতে পারেনি। কিন্তু ওই সময়ে আমরা কাউকে পাচ্ছিলাম না যে কেউ রোকেয়া হলে সমন্বয়ক হবে। তো ওই মুহূর্তে আমার মনে হয়েছে যে এখন আসলে যদি আমার পার্সোনাল কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় আগামীতে, যেহেতু আমরা এখানে একটা ন্যায়ের জন্য রাস্তায় নেমেছি এবং বাংলাদেশের তরুণ সমাজের ভবিষ্যৎ এই কোটা আন্দোলনের উপর নির্ভর করছে, সেখানে আমি আমার পার্সোনাল লসটাকে স্বীকার করে হলেও আমি এই আন্দোলনে সমন্বয়ক হই। কি আর হবে তাতে, মানে যদি কিছু হয়ও তাতে কি আর হবে। এরপরে যখন সমন্বয়ক হলাম তখন আসলে একদম সামনে থেকে দায়িত্ব নিয়ে আন্দোলন নেতৃত্ব দেওয়া শুরু করলাম এবং হলের অনেকে আমাদেরকে সহযোগিতা করেছে, যারা সামনে আসতে পারেনি কিন্তু বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। অগস্ট যখন শুরু হয় তখন আমাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়, আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে আমাদের সব তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমার বাবাকে এলাকার তৎকালীন আওয়ামী লীগের মানুষজন প্রচণ্ড চাপের মুখে ফেলেন। তো ওই সময় কি হয়, সকালে একবার ডিজিএফআই ফোন দিচ্ছে, বিকালে একবার বড় বড় আওয়ামী লীগের নেতারা ফোন দিচ্ছে এবং ওই সময় একটা সমন্বয় কমিটি ঘোষিত হয়েছিল। তো তখন একটা মাধ্যমে আমি জানতে পারি আমার পারিবারিক সূত্রে যে প্রথমে যে সমন্বয়কদেরকে জিম্মি করা হয় ডিবি অফিসে, তাদেরকে ছেড়ে দিলে এরপরে আরেকটা লিস্টের সমন্বয়কদেরকে আবার ধরা হবে। তো সেখানে মেয়েদের পক্ষ থেকে আমাকেও নেওয়া হতে পারে, যেহেতু নুসরাত আপুর ইমিডিয়েট পরে আমার নাম ছিল। তো ওই সময় আসলে পিছপা হয়নি, ছিলাম আন্দোলনে এবং আমার তখন একটা ভিতরে একটা ছিল যে এত মানুষ জীবন দিয়ে দিল, এখানে আসলে আমার ফেরার আর কোনো ধরনের কোনো পথ খোলা নাই। এখানে যদি আমার জীবন দিতে হয়, আমার যা কিছু হয়ে যাক, এখানে আমার কোনো পথই খোলা নাই যে আমি এই আন্দোলন থেকে ফিরে আসবো। আমার পরিবার প্রচণ্ড চাপের মুখে ছিল, সরকারি চাকরিজীবী পরিবার, সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন হাসিনা থেকে গেলে এখানে কি হতো। কিন্তু আমার পরিবারও তখন বুঝে গিয়েছিল যে হয়তো হাসিনা যদি বাংলাদেশে টিকে যায় আমি হয়তো বেঁচে থাকতে পারবো না, কিংবা আমি হয়তো আয়না ঘরে থাকবো। আমি নিজেও বুঝে গিয়েছিলাম যে আমি হয়তো গ্রেফতার হলে আমার উপর বিভিন্ন ধরনের অ্যাটাকের শিকার হব আমি। তখন আসলে বাস্তবতা মেনে নেওয়া ছাড়া পরিবারের আর কিছুই করার ছিল না। কিন্তু আমার ভাই বোন যারা আসলে তরুণ সমাজের নেতৃত্ব দিচ্ছে বা তরুণ সমাজের অংশীদার, তারা সবসময় পাশে ছিল। একটা স্মৃতি মনে করতে চাই, আমি বাড়িতে অবশ্যই থাকতে পারতাম না, কিন্তু একদিন আমি একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ শুনলাম যে সেখানে এখনই পুলিশ আসবে। তো আমার যেটা হয়েছিল যে ওই এলাকাটা আমি চিনতাম না, যে আমি এখান থেকে বের হয়ে পুলিশ আসলে আসলে কোথায় আশ্রয় নেব। তো ওই সময় আমি মানে বের হয়ে ধান ক্ষেত দিয়ে হেঁটে, আমার হাতে অল্প কিছু টাকা, মোবাইল ফোন নাই, যেহেতু মোবাইল ফোন ট্র্যাক করা যায়, আমি একা একা হাঁটছি। মানে ওই মুহূর্তটা মনে হয়েছিল যে হয়তো আমাকে এসে ধরে ফেলবে, কিন্তু ধরলে আমি কি করব। তো তখন আমার একটা দৃশ্য মনে পড়ছিল যে আমাদের জুলাই আন্দোলনের একজন নারী, তিনি গাড়ির সামনে নিজে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং বলছিলেন যে আমার ভাইকে নিতে হলে আমার সামনে দিয়ে গাড়ি চালিয়ে নিতে হবে। ওই মুহূর্তটা আমার মনে পড়েছিল যে হ্যাঁ, আমাকে গ্রেফতার করে নিয়ে গেলেও কোনো সমস্যা নাই, বাট আমার ভাইদেরকে যে মারা হয়েছে এটার শেষ বিচার না হওয়া পর্যন্ত আমার জীবন চলে যাক, আসলে কিছু যায় আসে না। এটা আসলে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে আমরা সেদিন নিচে নেমে এসেছি সবাই, মেয়েরা ক্ষিপ্ত,
হাউস টিউটররা আমাদেরকে সহযোগিতা করছে না, বের হতে দিচ্ছে না। আমরা ভেতরে লাঠিসোঁটা নিয়ে বসে আছি, আমার ভাইদেরকে বাইরে পেটানো হচ্ছে। তো আমাদের হলে বড় একটা শিরীষ গাছ আছে, সেই গাছ থেকে আমার মনে আছে মেয়েরা এত লাঠি জড়ো করেছিল সেদিন, আর এত ইটের টুকরা জড়ো করেছিলাম আমরা। তো আমরা এগুলো হল গেটে রেখে আমরা জোরে জোরে স্লোগান দিচ্ছি, হঠাৎ আমাদের মধ্যে থেকেই মেয়েরা তারা বের হওয়া শুরু করলো গেট থেকে। এটা এত স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। আমরা বাইরে আসলাম, আসার পর দেখলাম ছাত্রলীগের সবাই ওরা হাসাহাসি করছে, ওরা স্লোগান দিচ্ছে, ওরা ওদের মতো গল্প করছে, যেন বাংলাদেশে আসলে কিছুই হয়নি, এতগুলো ছাত্র মার খাচ্ছে, এটা কোনো ঘটনাই না। তখন আমরা এগিয়ে যেতে শুরু করি রাজু ভাস্কর্যের দিকে, কিন্তু আমাদের হলে যারা সিকিউরিটি ছিলেন এবং তৎকালীন হাউস টিউটররা যারা ছিলেন তারা প্রচণ্ড বাধা প্রদান করে আমাদেরকে, এবং নিরাপত্তার ঝুঁকি ছিল, আপনারা জানেন। নেতৃত্বের জায়গা থেকে তখন আমরা সামনেও যেতে পারছিলাম না। তো তারপর আমরা হলের সামনে বসে যাই, বসে আমাদের যার হাতে যা ছিল সেটা দিয়ে জোরে জোরে স্লোগান দিই খুনি। তখন পুলিশের পুলিশের ভ্যান যাচ্ছিল এবং তখন বিজিবি সদস্যরা তাদের গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন আমরা খুনি খুনি বলে তাদের চোখের দিকে তাকিয়ে স্লোগান দিচ্ছিলাম, তারা ভিডিও করছিল আমাদের স্লোগান। এবং ছাত্রলীগে এরকম হয়েছে যে ছাত্রলীগের ছেলেরা তেড়ে আমাদের দিকে আসছে, আমাদের মেয়েরা ওদেরকে বোতল ছুঁড়ে মারছে, যে আমরা ভয় পাই না। ওই দিনের এই ভিডিওটা বোধহয় পুরো বাংলাদেশেই একটা অন্যরকম ইন্সপিরেশন তৈরি করেছিল, যে ছাত্রলীগের মুখোমুখি বসে রোকেয়া হলের মেয়েরা স্লোগান দিচ্ছে। আমি এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে আছি এখানে। আমাদের নতুন যে দলটা হয়েছে, আমাদের দলের মূল ভিশনই ছিল আসলে 24কে বাঁচিয়ে রাখা, এবং আমরা বলি যে আমরা কোনো দলের লেজুর বৃত্তি করি না। সেই বিষয়ে আমি একটা ক্ল্যারিফিকেশন দিতে চাই। লেজুর হিসেবে আমরা বলি যে আমাদের ইন্টারনাল ডিসিশনে অন্য কোনো পক্ষ কখনোই ইনফ্লুয়েন্স করে না। আমাদের ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি আছে, আমরা সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের ভিশন যদি বলি, আমরা একটা মধ্যমপন্থা দল হিসেবে আমরা 24-এর এই গণ আন্দোলনকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে চাই। একই সাথে আমরা 71-এর যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সেটাকেও ধারণ করতে চাই। আমরা কিন্তু জুলাই আন্দোলনটাকে একটা গণ অভ্যুত্থান বলছি, আমরা কিন্তু বিপ্লব বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিটা মানুষ জানতাম না যে আমার আন্দোলন পরবর্তী সময় আমার করণীয় কি, আমার ভিশন কি, আমি কীরকম বাংলাদেশের ড্রিম দেখছি। আমাদের কিন্তু ইউনিফাইড কোনো ড্রিম ছিল না। আমরা স্বৈরাচারের পতন ঘটাতে চেয়েছিলাম, আমরা সেই জায়গায় সক্ষম হয়েছি। তো একটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে যে ধরনের সমস্যা তৈরি হওয়ার কথা, সেই বাস্তবতার সম্মুখীন আমরা হয়েছি। অন্যান্য দেশের হিস্ট্রিও যদি আপনারা দেখেন, গণ অভ্যুত্থানের পরবর্তীতে আসলে আমরা যে স্বপ্নটা দেখি সেটা বাস্তবায়ন করা প্রচণ্ড কঠিন হয়ে যায়। কিন্তু আমি বলবো যত সময় যাচ্ছে আমরা আসলে আরও আশাবাদী হয়ে উঠছি। তরুণ সমাজ তারা বিভিন্নভাবে এই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য কন্ট্রিবিউট করছে, রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। ছাত্ররা নিজেদেরকে ইকুইপ করতে, নিজেদের রাইটস প্রতিষ্ঠা করতে সর্বদা কথা বলে যাচ্ছে। এবং একটা চমৎকার বিষয় হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যেটা আগে কখনোই বাংলাদেশে ছিল না। সো এই ইন্টারিম গভর্নমেন্ট যে পরিমাণ সিচুয়েশন অ্যাকাউন্টেবল জনগণের প্রতি হচ্ছে, এটাও তো একটা নতুন বাংলাদেশের চিত্র। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, কারণ পুলিশ 24-এর গণঅভ্যুত্থানে যা করেছে, এরপরে তারা কোনো রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যায় নাই, কোনো ট্রুথ কমিশনের প্রসেসের মধ্যে দিয়ে যায় নাই, তারা সরাসরি মাঠে এসে আবার তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের পুলিশ বাহিনীর পেটোয়া বাহিনী হয়ে যাওয়ার পেছনের একটা ইতিহাস আছে। এই ইতিহাস পরিবর্তনের জন্য তাদেরকে নিজেদের একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা হয়নি। তারা প্রশাসনকে সহযোগিতা করছে না এবং জনগণকেও সহযোগিতা করছে না। সো এই জায়গায় ব্যর্থতাটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর ধরি। সেকেন্ডলি অবশ্যই প্রশাসনের দায় আছে, কারণ একটি স্বাধীন দেশে যখন একজন জুলাই শহীদের কন্যা ধর্ষিত হয়ে সে সুইসাইড করে, এটা কত বড় একটা মানসিক ট্রমা অন্যান্য মেয়েদের জন্য, এটা প্রশাসনের বোঝা উচিত। এবং ধর্ষণের আইনগুলোর পরিবর্তন হওয়া উচিত, ধর্ষণের শাস্তি দ্রুততম সময়ে কার্যকর হওয়া উচিত। আর আরেকটা বিষয় যদি আমি বলি, যে নারীদেরকে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মহল বিতর্কিত করার চেষ্টা করেছে এবং এখনও করছে। এটা শুধু ছাত্রলীগ না, আরও অন্যান্য মহলও আছে।
এই বিষয়ে আসলে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া জরুরি, কারণ নারীরা যদি মাঠে না থাকতো, তখন আন্দোলনে নেতৃত্ব না দিত, সামনের সারিতে গিয়ে বুলেট নিজের বুকে নিয়ে না নিত, এই আন্দোলন কখনোই সফল হতো না। প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঐক্য বিনষ্ট হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু আমি মনে করছি যে আমাদের আরও নতুন অনেক প্ল্যাটফর্ম হওয়া দরকার ছিল, যেখানে আমরা একসাথে কাজ করতে পারতাম, আগের মতো একসাথে একই ভিশনে উজ্জীবিত হতে পারতাম। এই জায়গায় ল্যাকিংস আছে, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ল্যাকিংস যে গভর্নমেন্ট আসলে ইয়াং জেনারেশনকে প্রপারলি তাদের কাজের মধ্যে এফেক্টিভলি ইনভলভ করতে পারেনি, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, কারণ কিছু কমিশন গঠন হয়ে গেলেই তো সেখানে ইউথ রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে না। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম দরকার ছিল, বিভিন্ন অপরচুনিটিসের দরকার ছিল, সেগুলোর জায়গায় আসলে ল্যাকিংস ছিল। ফারহান ফায়াজ আমার রিলেটিভ হয় দূর সম্পর্কের। সেদিন আমরা তো বের হইনি, যেহেতু আমরা ক্যাম্পাস থেকে ভ্যাকেট হয়ে গিয়েছিলাম। আমরা একদিন সময় নিয়েছিলাম যে আন্দোলনটা কোন দিকে যায়, এর পরের দিন থেকে আমরা রাস্তায় নামবো। তো ইন্টারনেট শাটডাউনের কিছুক্ষণ আগে আমি হঠাৎ ফেসবুকে গিয়ে দেখি, আপনারা দেখেছেন নাজিয়া খান, ওর খালামণি, তিনি আমার রিলেটিভ হয়, তিনি হঠাৎ একটা পোস্ট শেয়ার দিয়েছেন যে আমার ফারহান ফায়াজ আর নাই। ও কতটা স্বপ্নময় তরুণ ছিল সেটা আমরা জানি, ওর যারা কাছের ছিল তারা জানে, ওকে যারা দেখেছে তারা জানে। ফারহান ফায়াজের মৃত্যুটা আমাকে অনেক অনেক কাঁদিয়েছে, এখনও কাঁদায়। আমি যখন মনে করি যে ওর মতো একজন স্বপ্নময় তরুণ এই মুহূর্তে পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু আমরা বেঁচে আছি, তখন আমার কাঁধ ভারী হয়ে আসে যে আমার অনেক দায়িত্ব আছে আসলে ওদের স্বপ্নের বাংলাদেশটাকে গড়ার। আসলে 17 তারিখ যখন আমরা ভিসি চত্বরে মার খেয়েছি, আমার মনে হয় সেদিন থেকে আমাদের সাহস বেড়ে গিয়েছিল যে আমাদের গায়ে হাত তোলা হয়েছে, এর জবাব আমরা দিয়ে ছাড়বো। এটা আসলে তখন ডিগনিটির প্রশ্ন হয়ে গিয়েছিল। ভয় পেয়েছি, ভয় পাইনি এটা বলবো না, এবং আন্দোলন কত দিনের মধ্যে সফল হবে এটাও আমরা জানতাম না, কত প্রাণ চলে যাবে। কিন্তু নেতৃত্বের জায়গা থেকে আমি এটা বলতে পারি, আমি নিশ্চিত ছিলাম যে এই স্বৈরাচার আর টিকবে না। সেটা যতদিন হোক, আমরা হয়তো পরবর্তীতে যদি 5 আগস্ট স্বৈরাচারের পতন না ঘটতো, আমরা হয়তো গৃহযুদ্ধের দিকে আগাতাম, আমরা হয়তো অস্ত্র হাতে তুলে নিতাম আমার দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু আমরা আসলে বিজয় আনতাম। এবং আমরা হতাশ যতবার হয়েছি ততবার একটা কথাই মনে পড়েছে, যারা প্রাণ দিয়েছে তাদের সাথে জাস্টিস আসলে কে করবে, ওই জায়গাটা সবচেয়ে বেশি উজ্জীবিত করেছে।